কিন্তু আজকের এই তালিকা প্রকাশ কখন পাবে? রাত্রির 9টায় পাওয়ার কথা, সেটা রাত্রির 9টার পরে হবে না গভীর রাতে হবে না আগামী কাল সকালে হবে, সেটা সেই প্রশ্ন নিয়ে আমরা পরে হয়তো যাব। কিন্তু এই তালিকা প্রকাশ নিয়ে কেন এত রাজনীতি? আমার কাছে প্রথম প্রশ্ন যে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা নিয়ে এখনো একটা রাজনৈতিক তরজা চলছে এবং প্রকাশ পাওয়ার পরও যে এই তরজা বাড়বে, এবং কোথাও আমার যেন মনে হচ্ছে যাদের নাম বাদ পড়বে বা পড়তে চলেছে তারা ট্রাইব্যুনালে যাওয়ার পাশাপাশি কোথাও এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ বিক্ষোভের একটা আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে কিভাবে দেখছেন এই তালিকা প্রকাশের বিষয়টা, এবং সত্যি সত্যি যদি বাকি রাজনৈতিক দলগুলো আবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় তাহলে কি হতে পারে এ রাজ্যের ভোটে? এই অতিরিক্ত তালিকা প্রকাশের পর কি হতে পারে, এবং হলে সত্যি সত্যি কোথাও কি একটা মনে হয় যে রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলা এগোচ্ছে? দেখুন, আমরা তো কেউ টিয়া পাখি নিয়ে বসি না। মোটামুটি যেটুকু বিচার বুদ্ধি আছে তাতে আজকে নয়, বহুদিন ধরে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আমরা একটা কথা বারবার জোর দিয়ে বলার চেষ্টা করেছিলাম যে এত তাড়াহুড়ো করার কি আছে। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, সেই প্রসেসটা মেনটেন করে কাজ করা উচিত। আমাদের তো এখনো জনসংখ্যা গণনাই হয়নি, তা এক্ষুনি এসআইআর করে কি করে এসআইআরটা ঠিক মতো হবে? তো যাই হোক, এটা আমরা এটাও বলেছিলাম যে এটা কোনোভাবে এই যে এত তৃণমূলের দুর্নীতি, এরম সময় একটা এসআইআর করে তৃণমূলের হাতে একটা অস্ত্র তুলে দেওয়ার জায়গা, যে একটা মেস তৈরি হবে এবং তৃণমূল বলবে যে যাদের নাম বাদ গেছে আমরা তাদের জন্য লড়াই করছি, এবং এই একটা ইস্যু তৃণমূলের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। দেখুন, আজকে আমরা তো বহু কাল ধরে বহু দিন ধরে বলেছি, আজকে তো একই জিনিস আপনিই প্রশ্ন করছেন যে আজকে এইরকম একটা মেস তৈরি হয়েছে। এক তো হচ্ছে নির্বাচন কমিশনের অপদার্থতা, এটা ব্যর্থ ভাষায় বলতে বোধহয় কারো অসুবিধে নেই, এবং সাধারণ মানুষের হ্যারাসমেন্ট, এই জায়গাগুলো তো হচ্ছেই। এবং হওয়ার পর আজকে এই যে ধরুন কি যেন একটা বেশ নতুন একটা কোট আনকোট বেশ একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু এসআইআর এত জায়গায় হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এই বস্তুটা খায় না মাথায় দেয়, এবং ঠিক কি হয় সেটা বলে প্রশ্ন করলে ওরা বলতে পারবে না। এক, দুই, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আসলে কোন ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা কাদের হ্যারাস করা হচ্ছে, এইটা কিন্তু দায়িত্ব সহকারে বলছি যে সত্যিই তো মানে বিজেপির যিনি বলছিলেন যে সমস্ত বৈধ ভোটার ভোট দেবে, মানে এটা তো খুব অবভিয়াস, বৈধ ভোটাররাই তো ভোট দিতে পারে, অবৈধ ভোটাররা ভোট দেবে কি করে? তাদের তো নামই থাকবে না। আমি বলছি কারা বৈধ ভোটার, এটা কারা অবৈধ ভোটার, এই ডিসিশনটা তো নিতে হবে। এখানে আপনি দু তিনটে কথা আরো বলেছেন যে এটা পরবর্তীকালে একটা ল অ্যান্ড অর্ডারে তো ডেফিনেটলি একটা সমস্যা তৈরি হবে, প্লাস সবাই মিলে সুপ্রিম কোর্ট ইত্যাদি ইত্যাদি যাবেন। এবার সুপ্রিম কোর্টেও যাবেন। আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে বলছি, আমরা তো সবাই বিচার ব্যবস্থার উপরে অসম্ভব বিশ্বাস করি এবং মনে করি তারা যেটা বলছে আমাদের সংবিধান অনুযায়ী সেটাই শেষ কথা। এবার মনে তো অনেক কু ডাকে। আপনারা রঞ্জন গগৈয়ের নাম শুনেছিলেন? ভারতবর্ষের প্রধান বিচারপতি ছিলেন 2018-19 সালে। তার একটা ঐতিহাসিক অযোধ্যা রায় ছিল, এবং তারও তো বিজেপি রাজ্যসভায় মেম্বার হয়ে গেছিল। মানে এই যে জিনিসগুলো, এটাতে আমি জানি না এটাতে কোনো ক্রোনোলজি আছে কিনা, মানে ওই অমিত শাহজি বলেন না ক্রোনোলজি বুঝুন, এইটাতে কোনো ক্রোনোলজি আছে কিনা। কিন্তু যদি আমাদের তো সব চলে গেছে, আমাদের স্টেট ব্যাংক চলে গেছে, এলআইসি চলে গেছে, আদানিদের হাতে কবে কি হবে কেউ জানে না। এবার যদি বিচার ব্যবস্থাটাও আমরা যেটা ভাবছি সেরকম না হয়, তাহলে জিনিসটা কি হবে? মানে আমি বলছি ওভারঅল একটা টোটাল মেস, এবং এই মেসটা ক্রিয়েট করা হয়েছে, এবং মেসটা কিন্তু এমনি মেস নয়, এবং এখানে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সাধারণ মানুষ মানে তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে। আর শেষ বলবো যে এই যে নতুন করে রাজ্যপাল নিয়ে আসা হয়েছে, এটার পিছনেও কোনো কারণ আছে। সেটা হচ্ছে যে যদি এই মে মাসের মধ্যে ভোটটা না হয় তাহলে তো রাষ্ট্রপতি শাসনে যেতে হবে। সেই কোথাও আপনি ঘুরিয়ে ফিরে সেই ক্রোনোলজিটাই বলার চেষ্টা করছেন যে এটা হলে এটা হবে আর এটা হলেই ওটা হবে। অ্যাকচুয়ালি ঘুরিয়ে আমরা সেই প্রশ্নের দিকে যাচ্ছি। অবশ্যই দেবাশিসদা কাছে, দেবাশিসদা কোথাও মনে হয় যে স্ক্রিপ্টটা না অনেক আগেই তৈরি হয়েছিল, এসআইআর হবে, আনম্যাপড লোকের নাম বাদ করবে, এবং আমি কোশ্চেনটা শেষ করি, এবং নির্দিষ্ট সময় ভোট হবে না, আমলারা বদল হবে, কোর্টে যাওয়া হবে, মাইক্রো অবজারভারদের প্রয়োজন নেই, কোর্টে যাওয়া হবে,
কোর্ট হস্তক্ষেপ করবে এবং আলটিমেটলি দেখা যাবে যে কোনো কিছুই হলো না, ভোটটাও পিছিয়ে গেল এবং রাষ্ট্রপতি শাসন চলে গেল। কোথাও কি আপনার সেটা মনে হচ্ছে? হ্যাঁ, আমি এটা আপনাকে আগের বক্তব্যতেও বললাম, আর এটা তোমরা বহুদিন ধরে বলে আসছি যে পুরোটাই স্ক্রিপ্টেড। মানে এই যে ধরুন কিউবি সাজবি কবি বহু ভাইয়ের মতো ঝগড়াঝাটি করে তো লাভ নেই। আগের বিধানসভা নির্বাচনে আরএসএস 293টা সিট পেয়েছিল, ধরে নিন এবারে যদি নির্বাচন হয় আরএসএস হয়তো 280টা পাবে। এর মানে মধ্যে আপনি এক করে দিচ্ছেন আরএসএস এর সঙ্গে তৃণমূলকে এক করে দিচ্ছেন দেবাশিস দা, খুব সেন্সিটিভ একটা বিষয় বলুন। আমি না সেন্সিটিভ না, আমি তো বুঝেই বলছি। তার কারণটা হচ্ছে যে আসলে কি আপনি কি আজকে বলতে পারবেন বিজেপির কজন বিধানসভায় আছে? ৭৭ জন জিতেছিলেন, এখন কজন আছে? এখন তো 60-এর কাছাকাছি বলতে পারবেন না। ঠিক একইভাবে এটা রাজাদাও হয়তো বলতে পারবেন, রাজাদা প্রতীক করে কথা বলছিলেন, রাজাদা ভুলে গেছেন বোধহয় ওই সব্যসাচীর কথা, রাজীবের কথা, মুকুল রায়ের কথা, এরকম অনেক আছে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি বলছি পুরো জিনিসটাই স্ক্রিপ্টেড এবং এটা আমরা আগে থেকে বলে যাচ্ছি এবং অনেক কানাঘুষে শোনা যাচ্ছে যে এই যে ধরুন আমরা বলছি নির্বাচন কমিশন একটা আলাদা সংস্থা, কিন্তু ইডি একটা আলাদা সংস্থা, সিবিআই একটা আলাদা সংস্থা, কিন্তু আমরা সবাই জানি যে এই সংস্থাগুলো তো কেন্দ্রীয় সরকার দ্বারা বা যারা দায়িত্বে থাকে তাদের দ্বারা অনেক অংশে প্রভাবিত হয়। এবং এটা শোনা যাচ্ছে যে এই যে 1 কোটি, এই যে আপনি একটা প্রশ্ন তুললেন যে তৃণমূলীরা বলতে পারে, তৃণমূলী কেন, আমার মতো সাধারণ মানুষরা বসবে। আরে বাবা, শুভেন্দু অধিকারী কি করে আগে থেকে জানলেন 1 কোটি মানুষ বাদ যাবে? উনি তো তাহলে তো জনসংখ্যার এত কষ্ট করার দরকারই নেই, ওনাকেই দিয়ে দিতে হতো, উনি তো বাদ দিয়ে দিতেন। মানে সেই বাদগুলো উনি কি আলাদা করে বলে দিয়েছেন যেগুলোকে বাদ দিতে হবে? এই প্রশ্নগুলো তো থাকবেই, এই প্রশ্নগুলোর উত্তর তো নির্বাচন কমিশনকে দিতে হবে। এই প্রশ্নের উত্তরটা ছোট্ট করে প্রিয়ন্তের কাছ থেকে নিয়ে অনুষ্ঠান একদম শেষের দিকে। প্রিয়ন্ত, সত্যি কি এই সেট আপ গট আপ আন্ডারস্ট্যান্ডিং আছে বলে কি আজকে এই ধরনের একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে? দেখুন, এই কথা থেকে আমি বলবো যে আনুমানিক সংখ্যা আমরা বারবারই বলেছি, তৃণমূল কংগ্রেসও বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 42-এ 42 পাবো, 294 250 সিট পাবো, এখনো পর্যন্ত বলে যাচ্ছেন। সুতরাং এই আনুমানিক সংখ্যা 1 কোটি 1.5 কোটি সেটা নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে নির্বাচন হওয়াতে গেলে ভোটার তালিকা পরিচ্ছন্ন হতে হবে, বৈধ ভোটার নিশ্চিত করতে হবে, অবৈধদের নাম বাদ দিতে হবে, নির্বাচনকে সুস্থ করতে হবে, তার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। এই পয়েন্টগুলোর ভিত্তিতেই আমরা এবং আমাদের দল একই কথা প্রথম থেকে আমরা বলে যাচ্ছি। আমরা চাই পশ্চিমবঙ্গের সন্ত্রাস নয়, নির্বাচন হোক সুস্থভাবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসুক সুস্থ সবলে, তার প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসুক। বেশ, দেবাশিস দা কিছু বলুন। দেবাশিস দা, আমি বলছি স্বাধীনতার পর থেকে 2016 সাল অব্দি বিজেপি শূন্য ছিল। পশ্চিমবঙ্গে 2011 সালে তৃণমূল এসেছিল, বিজেপি 2016 সালে 3টে বিধানসভায় পেয়েছিল এবং 2019 সালে বিজেপি ওই 77, এখন কতটা জানি না। তার মানে এই তৃণমূল আসার পর বিজেপি আস্তে আস্তে বিজেপি পেয়েছে। দেবাশিস দা, তোমাদের ভোটটাই তো গেছে, দেবাশিস দা তোমাদের ভোটটাই তো গেছে বিজেপিতে, সিপিএমের ভোটটা বিজেপিতে গেছে, তৃণমূলের ভোট তো কমেনি, তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমেছে না, সিপিএমের ভোট কই, সেই ভোটটা চলে গেছে আপনাকে বিজেপিতে। প্রশ্ন রাখছি, একটা কথা খুব চালু আছে, আরএসএস এর মা দুর্গা নাকি মমতা, সেই কথাটাই বোধহয় ঘুরিয়ে বলার চেষ্টা করছিলেন দেবাশিস দা। তাহলে সত্যি সত্যি কি দেবাশিস দাদের ভোটটা গেল কোথায়? 2016 থেকে দেবাশিস দাদের ভোটটা কই? 2021 আর 26 সিপিএমের ভোটটা কোথায় গেল? তারা তো সব ভোটটা কনভার্ট করে দিয়েছে বিজেপিতে। হ্যাঁ, ভোট তো বেড়েছে, পার্সেন্টেজ বেড়েছে, সিট বেড়েছে, তাহলে প্রশ্ন তো আসতেই পারে রাজবাবু। না, আমি বলছি দেবাশিস দা যে বলছিল একটু আগে যে আরএসএস তৃণমূল বা বিজেপি তৃণমূল, আসলে সেটা একবারও দেবাশিস দা বললো না যে 2011 সালে যে ভোট পার্সেন্টেজটা ছিল সিপিএম এর, 2019 সালে কোথায় গেল, 19-এর পরে 21-এ কোথায় গেল, 21-এর পরে 24-এ কোথায় গেল, সবটাই বিজেপি করে ঢুকে গেছে, সবটাই তো বিজেপি করে, এবং সেটা গর্ব করে বিজেপি, এবং আলটিমেটলি বিজেপি বেড়েছে। না, সিপিএম এর লোক মঞ্চে বলছে ওপেনলি, বামেরাও বাড়েনি, কংগ্রেসও বাড়েনি, তৃণমূলের কমেছে, বিজেপির বেড়েছে। ঠিক 11তে যেটা হয়েছিল এটা বলতে চাইছেন তো, 11তে যেটা হয়েছিল এটাই বলছেন তো, আমাদের ভোটটা আর বিজেপি কে দিও না, আমাদের ভোটটা ফিরিয়ে নিয়ে এসো, দেবাশিস দা কিছু সেটা বলছে। দেবাশিস দা কিছু বলছে। দেবাশিস দা, আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি আমি বলিনি রাজু, এটা মাথায় রাখো, আমি বলছি না, এটা আরএসএস বলছে। না, আমি বলছি